অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম বুদ্ধদেব গুহর উপন্যাস হাজারদুয়ারি। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম ২টি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম ২টি পর্বের লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব হাজারদুয়ারি উপন্যাসটির ৩য় পর্ব। সকালে গোপেন চলে যাবার পর শ্রী সুমন সেনের কার্ডটা বের করল। এ বাড়িতে টেলিফোন নেই। কার্ডটাকে রেখে দিল আবার নিজের হ্যান্ডব্যাগে। তারপর নিজের মা ও শাশুড়ি মাকে একটি করে চিঠি লিখল। কর্তব্যের চিঠি, শুকনো। তবে ও শিগগিরই ভালো করে ২টি চিঠি লিখবে ওদের দুজনকেই। একজন মানুষ তার ভবিষ্যৎ পুরোপুরি মা বাবার উপর সঁপে দিয়েছিল বলেই যে তারা নিজেদের স্বার্থপরতাতে স্ত্রীকে জলে ভাসিয়ে দেবেন তা তো স্ত্রীর জানা ছিল না। মা এবং শাশুড়ি মা দুজনকেই ঘোষ কাকিমার কাছে যা শুনেছিল সে সম্বন্ধে জানাবে। সবচেয়ে মুশকিল হচ্ছে গোপেনকে নিয়ে। না খুব ভালো না খুব মন্দ স্বামীর ঘর করা বড়ই আনইন্টারেস্টিং। স্ত্রীর মনে হয় ওর এই মতের সঙ্গে লক্ষ লক্ষ বিবাহিতা মহিলা একমত হবেন। গোপেন যদি ওর সঙ্গে একটু খারাপ ব্যবহার করত তাহলেও হয়তো সে সেই বিরোধের মধ্যে একটু তৃপ্তি পেত। মনের গতি প্রকৃতির সহজ এবং অব্যাহত বহমানতার জন্যই মরচে ধরে গেল মেধাবী এবং দৃপ্ত স্ত্রীর মনে। এমন একঘেয়েমি মৃত্যুর চেয়েও মৃত করে দেয় মানুষকে। শরীরের মধ্যেও আর কোনো আনন্দ নেই। সবকিছুই একঘেয়ে, পুরনো হয়ে গেছে এই কয়েক বছরে। গোপেনের শরীর স্ত্রীর শরীরকে আর উজ্জীবিত, উদ্দীপ্ত, তৃপ্ত করে না। হয়তো ওর নিজের শরীরও করে না গোপেনকে। কিন্তু সে কথাও যদি মানুষটা হাবে ভাবেও কখনো জানাতো স্ত্রীকে। এমন অনুযোগহীন, সবটাতেই খুশি মানুষকে নিয়ে ঘর করা আর দেবদেবীর ছবিকে নিয়ে ঘর করা বোধহয় একই কথা। গোপেন একটা আটারলি আনইন্টারেস্টিং মানুষ। এমন স্বামী সে কোনোদিনও চায়নি, অথচ তার বিরুদ্ধে কোনো বিশেষ অভিযোগ যে সে করবে এমন সুযোগও দেয়নি গোপেন তাকে কোনোদিন। কলিং বেলটা বাজল। ভরত রান্নাঘর থেকে সাড়া দিল। স্ত্রী বলল, তুই কাজ কর, আমি যাচ্ছি। ও কখনোই দরজা খোলে না, কিন্তু সুমন এসেছিল তবু দেখা হয়নি এই কথাটা জানবার পর দরজা নিজে খুলবার জন্য মন আকুলি বিকুলি করে, তাই নিজেই গেল। কিন্তু দরজা খুলেই যাকে দেখল তাকে চিনতে পারল না। অত্যন্ত সুন্দরী, সুরুচি সম্পন্না, তন্বী, ঝকঝকে, বুদ্ধিদীপ্ত একটি ২২-২৩ বছরের মেয়ে। এরকম মেয়ে হুড়হুড়াগড়ে নিশ্চয়ই বেশি নেই। ঠিক চিনতে পারলাম না তো ভাই, কাকে চাইছেন? কে আর কাকে চিনতে পারে বলো? নিজস্ব পরিচয়ে কেউই সংসারে কাউকে চেনে না, অথচ চিনলে কি ভালোই না হতো। আমি নিপার বোন দীপা। হো মা, দীপা? সত্যি? সত্যি। তুই কোত্থেকে হঠাৎ উদয় হলি? আমি হঠাৎ? না তুমি হঠাৎ? আয় আয়, ভেতরে আয়। কি খাবি বল? কিছুই খাবো না, তোমার বরকে খেতে পারতাম, কিন্তু তিনি তো বাড়িতে নেই। শ্রী ওর কথার ধরনে হেসে উঠল। বলল, তুই নরখাদক হলি কবে থেকে? সব নারী নরখাদক। কেউ গুলি খাওয়ার মতো চোট পেয়ে হয়, কেউ বা জন্মাবধি। বাবা, খুব কথা শিখেছিস তো। কথাই তো মানুষ আর জন্তুর মধ্যে ব্যবধান রেখেছে। কথা না বলতে পারবো তো মানুষ হলাম কেন? গোপেনকে না হয় পরেই খেলি, চা বা কফি তো অন্তত খাবি। না, যেখানেই যাই সেখানেই তোতা পাখির মতো সকলেই একই কথা, চা না কফি, চা না কফি। অন্য কিছু খাওয়াতে পারো চা কফি ছাড়া? কি খাবি তাই বল। এই ধরো কোকো। নেই রে। জানতাম, কারো বাড়িতেই থাকে না। অথচ ভ্যারাইটিস ইজ দ্য স্পাইসেস অফ লাইফ। তাহলে ফ্রেশ লাইম উইথ সোডা খাওয়াও। তাও নেই। সোডা টোডা তো নেই। তোর জামাইবাবু তো ড্রিঙ্ক করে না, তাই বাড়িতে সোডাও থাকে না। ড্রিঙ্ক করে না? ভারী ব্যাকডেটেড তো। আমি কিন্তু করি, অকেশনে টকেশনে। তাই? ইয়েস। লেমনেড আছে, জিঞ্জার এল। না, থামস আপ, লিমকা, অরেঞ্জ এসব আছে। এসবও সকলের বাড়িতেই থাকে। সকলে যা করে, সকলে যা খায়, আমি তা করি না, খাইও না।
জল খাওয়া আমায় এক গ্লাস লেবু চিনি দিয়ে। লেবু আছে তো? হ্যাঁ, ফ্রিজের জল দিয়ে বানিয়ে দেব? না, এমনি জল দিয়ে। গান গাই তো, তাই ফ্রিজের জল খাই না। আনছি তোর জন্য। কি গান গাস রে? রবীন্দ্রসঙ্গীত? না, সকলেই রবীন্দ্রসঙ্গীত গায় বলে আমি রবীন্দ্রসঙ্গীত একেবারেই গাই না। তবে কি গান গাস? অতুলপ্রসাদ, রজনীকান্ত, মানে বদ্যিদের ধরেছি আমি বৈতরণী পার হবার জন্যে। শ্রী হেসে বলল, বেশ করেছিস। বস একটু, আমি আসছি। ওর জন্য শরবত করতে করতে একা একাই হাসছিল শ্রী। পরিবেশটাই অন্যরকম করে দিয়েছে দীপা এসে। কতটুকু দেখেছিল, গত 15 বছরে কি আমূল বদলে গেছে। ভারী জীবন্ত মেয়েটা। তুই আমার এই একঘেয়ে জীবনে বড় খুশি নিয়ে এলি রে দীপা। এই নে, খা। আমি সব জায়গাতেই খুশি নিয়ে যাই, অন্ধকারকে আলোয় ভরিয়ে দেই। আমার নাম যে দীপা, আসলে দীপার নেতা। তবে চিন্তা নেই, অখুশিও নিয়ে আসবো। আমি তোমার কাছে আসিনি, তোমার জন্যেও নয়। তোমার বরের প্রশংসা শুনে শুনে দিদিদের কাছে এবং তার ফটো দেখে খুবই ইনকুইজিটিভ হয়েছি আমি। তোমার বরকে তোমার কাছ থেকে কেড়ে নিলে তুমি রাগ করবে না তো? রাগ? যদি পারিস তাহলে তোকে তুই যা চাবি তাই দেব। প্রতিপক্ষ হিসেবে আমি কিন্তু ফেলনা নই। যা বলছো ভেবে বলছো তো? খুবই ভেবে বলছি। রাগের কোনো প্রশ্নই ওঠে না। আমার কাছে হেরে গেলেও রাগ হবে না? হার জিতের প্রশ্নই ওঠে না। আমি তো তোর সঙ্গে খেলবই না। ওয়াক ওভারে যখন পাবি তখন আমার রাগ করার প্রশ্ন আসে কিসে? তা ঠিক। ইউ আর গ্রেট। আজকাল তোমার মতো সেলফ কনফিডেন্ট এবং উদার মহিলাদের সংখ্যা কমে যাচ্ছে। তোর মতো সেলফ কনফিডেন্ট এবং খোলামেলা মহিলার সংখ্যাও। সারাটা জীবন বলো তো শ্রীদি, এবং তাও একটা মাত্র জীবন, একজন মাত্র পুরুষের সঙ্গে কাটিয়ে দেওয়াটা কি অত্যন্ত আনইন্টারেস্টিং নয়? মাত্র একজনের সঙ্গে? যা বলেছিস। আরে এসব নিয়ে মেয়েতে মেয়েতে ঝগড়ার প্রশ্নই বা ওঠে কেন তাও জানি না। বৃষ্টির পরে যেমন ফড়িং ওড়ে তেমনি অবন্য ফড়িংয়ের মতো পুরুষ উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কপাকপ ধরে গিলে খা না, ফ্লাই ক্যাচার পাখিদের মতো। একজন বিশেষ পুরুষের শোকে যেসব মেয়েদের চোখে জল আসে তারা মেয়ে জাতের কুলাঙ্গার। তুমি কি বলো? শ্রী চোখ বড় বড় করে দীপার কথা শুনছিল। বলল, এক্স্যাক্টলি, 100 বার ঠিক। তোর মতো মেয়ে ভারতের ঘরে ঘরে জন্মাক। সত্যি বলছো শ্রীদি, না ঠাট্টা? পরে আবার আমাকেই পোড়ার মুখী ভাতার খেকো এসে বলবে না তো? শ্রী হেসে ফেলে বলল, সত্যি? কিছু শব্দও জানিস তুই? ভাতার খেকো মানে কি? হো মা, ভাতার থেকেও ভাতার খেকো মানে জানো না? তুমি কি গো? কি? সত্যি জানি না। যে স্ত্রী স্বামীকে খায়, সে তো যে নিজের স্বামীকে খায় মানে বিধবা হয়, সেই মানেটা পুরনো হয়ে গেছে। যে মেয়ে পরপুরুষকে খায়, নিজের স্বামীকে খেয়ে সুখ কিসের? পটাপট পরের স্বামীদের খেলে তবেই না সুখ। বাংলা ভাষাটা তাহলে বদলাতে হবে তোর জন্যে, হেসে বলল শ্রী। প্রয়োজনে দেশাচারে সময়ের ব্যবধানে ভাষা তো বদলাই, উচ্চারণও বদলায়, বানানও বদলায়, মানেও বদলায়। ভাষার জীবনেও বদলটা মানুষের জীবনের মতোই জরুরি, নইলে সে ভাষা মরে হেজে যায়। যতই ওকে দেখছিল, ওর কথা শুনছিল, ততই মুগ্ধ হচ্ছিল শ্রী। বহু বছর কোনো মেয়ে তাকে এমন মুগ্ধ করেনি। শ্রী বলল, তুই তো ডাক্তারি পড়িস তাই না? পড়ি মানে? আর কমাস পরে পুরোপুরি স্পেশালিস্ট ডাক্তার। এমবিবিএস তো পাশ করেছি আগেই। কোথায় যেন পড়ছিস তুই? নিপাদি বলছিল সম্বলপুরের কাছে। হ্যাঁ হ্যাঁ, বড়লা মেডিকেল কলেজে। স্পেশালাইজ করছিস কিসে? আমি গাইনোকোলজিস্ট। আজকাল এত নতুন নতুন রোগ থাকতে এমন প্রাচীনতম পেশা। পুরুষরা মেয়েদের সঙ্গে প্রাচীনতম কাল থেকে যে দুর্ব্যবহার করে এসেছে তারই প্রতিবিধানের জন্য। মানে? আমি অ্যাবর্শনে স্পেশালাইজ করেছি। IR8 বা তাইচুংয়ের বীজের মতো বেঁটে কালো ফর্সা যুবক প্রৌঢ় সুযোগ সন্ধানী পুরুষরা লাগাতার অন্যায়ভাবে গর্ভাধান করে মেয়েদের, আর আমি তাদের পরিত্রাতার মতো গর্ভপাত করে যাব। লাগাতার। ঠিক ডিসিশন নেইনি? আজকাল এত রকম কিছু বেরিয়ে গেছে যে গর্ভাধান তো ইডিয়েটদেরই হয়। তুমি কি জানো শ্রীদি?
পুরুষের রিপু যখন চাপে তখন তার বুদ্ধি ভ্রংশ হয়, শুয়োর হয়ে যায় তারা। তাছাড়া এখনো তো মেয়েদের তারা মানুষ বলে গণ্যই করে না। তা ঠিক অবশ্য। হুড়হুড়াগড়ে আসার পর কি কি দেখলে বলো, নাকি এই গর্তের মধ্যে এসে অব্দি সেধিয়ে আছো? বলতে পারিস একরকম তাই, শ্রী বলল। বলেই বলল, তোদের হুড়হুড়াগড়ে দর্শনীয় বস্তু কি কি আছে রে? বলেই শ্রীর মনে হলো যে দীপা আসাতে এবং দীপার সঙ্গে কথা বলতে বলতে ওর নিজের ভাষাও বদলে গেছে, অনেক ঔজ্জ্বল্য পেয়েছে। অভিনয়ের বেলায় যেমন সহ অভিনেতার অভিনয়ের মানের উপরে অন্যের অভিনয়ের মান নির্ভরশীল হয়, কথোপকথনের বেলাতেও যার সঙ্গে কথা বলা হচ্ছে তার বাক্য বিন্যাসের উপরে নিজের ভাষার তুনের শব্দ এবং বিন্যাস অনেকখানি নির্ভর করে। দর্শনীয় বস্তুর মধ্যে চামুণ্ডী মন্দির, ভীমধারা ফলস, রজর সময়ে যে মেলা বসে গড় হুড়হুলায় সেই মেলা। রজ কি? রজ ওড়িশার খুব বড় উৎসব, গরমের সময় হয়। এখানে গড় আছে বুঝি, মানে দুর্গ? বাহ, আছে না? সেই জন্যই তো জায়গার নাম হুড়হুলাগড়। মস্ত গড়, এখন অবশ্য ভেঙে চুরে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন মানুষ খেকো বাঘের আড্ডা ছিল। কটকের বাখরাবাদের শিকারী চাঁদবাবু আর কলকাতার বিখ্যাত শিকারী রিজু বয়স এসে একবার জোড়া বাঘ মেরেছিল। ছোট তুই এখনো আছিস, তোর ছেলেবেলা এখনো ফুরোয়নি, বোধহয় ফুরোবেও না কোনোদিন। ভাবছো তাই? তোমার বরের ঘাড়ে চাপি আগে, তখন বুঝবে হাড়ে হাড়ে কেমন ছোট আমি। আর কিছু নেই দর্শনীয়? আর আছে হুড়হুড়াগড়ের নানান কারখানা, তবে তাদের চেয়েও বেশি দর্শনীয় হচ্ছে তাদের ম্যানেজিং ডিরেক্টর সুমন সেন। তাই বলে অন্যমনস্ক হয়ে গেল একটুর জন্য শ্রী। তারপরই বলল, তা বটে, এসে অব্দি সকলের মুখে তার কথাই শুধু শুনছি। তোর জামাইবাবু তো তার বসের প্রেমে এমন ভাবেই পড়েছেন যে দুষ্ট লোকে হোমোসেক্সুয়ালিটিও সন্দেহ করতে পারে। ইহ, ওই শব্দটা উচ্চারণ করো না শ্রীদি, প্লিজ। ওই একটি শব্দ আমি সহ্য করতে পারি না, গা ঘিন ঘিন করে আমার। আর লেসবিয়ানিজম? উহ, সেটা তো আরো অন্য কথা বলো। সুমন সেনকে তুই নিজে দেখেছিস? হ্যাঁ। কেমন? জাস্ট ইরেজিস্টেবল। একজন পুরুষের মধ্যে আমরা মেয়েরা যা যা চাই, যা যা কল্পনা করি, প্রথম যৌবন থেকে শিবের মাথায় জল ঘড়া ঘড়া জল ঢালার সময় যা যা বলি মনে মনে না আসা বর সম্বন্ধে, তার সব কিছুই সুমন সেনের মধ্যে আছে। ১০০-তে ১১০। আমি যা শুনেছি তার সম্বন্ধে, তাতে তোর সঙ্গে তাকে কিন্তু খুবই মানায়। ভদ্রলোক তো ব্যাচেলর। হ্যাঁ, ব্যাচেলর। তুমি যা বললে তার প্রতিবাদ আমি করব না। আমার নিজের সম্বন্ধে ধারণাটা বিশেষ উঁচু হলেও এবং সুমন সেন বয়সে আমার চেয়ে অনেকই বড় হলেও তোমার উইশফুল থিঙ্কিং রিয়েল হলে আমি বলতে যেতাম। কিছু কিছু পুরুষের বেলায় সাধারণ নিয়ম কানুন খাটে না। সুমন সেন সেই জাতের পুরুষ, কিন্তু সে তো বিয়ে করবে না। ধনুক ভাঙা পণ। কিন্তু কেন তা জানিস? যখন বিলেতে পড়তে গেছিল তখন কলকাতার স্টুপিড মেয়েটি অন্য কাউকে বিয়ে করেছে। তাকে নাকি খুবই ভালোবাসতো। সে মেয়ে দাগা দিয়েছে। যাই বলো আর তাই বলো, আমাদের মেয়ে জাতের মধ্যেও কিছু মিন লোডসাম ক্রিচার্স আছে শ্রীদি। তবে আমি ভাবতে পারি না কত বড় ইডিয়ট সে মেয়েটি যে সুমন সেনের মতো ছেলেকেও ডিচ করতে পারে। আনথিঙ্কেবল, রিয়েলি আনথিঙ্কেবল। তুই দেখছি খুবই অ্যাডমায়ারার। না বলবো না, দ্রাক্ষা ফল টক। সুমন, তাই সুমন সেনকে এখন আমি দাদার মতোই ভালোবাসি। অমন মানুষকে যে কোনো সম্পর্কের মাধ্যমে ভালোবেসে সুখ আছে। তুমি কি বলবে জানি না, আমার মত হচ্ছে এই যে যাকে তাকে ভালোবাসার চেয়ে যাকে তাকে বিয়ে করার চেয়ে ভালো না বাসা বিয়ে না করাও অনেক ভালো। ঠিক, শ্রী বলল। তারপর বলল, তোর সঙ্গে আমি 100% একমত। একটু চুপ করে থেকে বলল, তবে কি জানিস, তোর মতো মেয়েই বা কজন হয়? সুন্দরী, বুদ্ধিমতী, প্রখর ব্যক্তিত্ব সম্পন্না এবং সবচেয়ে বড় কথা স্বাবলম্বী। এখনো ৯৯% মেয়েদের বিয়েটা তাদের জীবনে এমন একটা ঘটনা যে তার উপরে তাদের নিজেদের কিছুমাত্র হাত নেই। যারা সাধারণ তারাই শুধু সহজে সুখী হতে পারে, যারা নয় সুখ তাদের জন্য নয়।
দীপা তীক্ষ্ণ চোখে চেয়ে রইল শ্রীদের দু চোখের দিকে। একেবারে চোখের মণিতে নিজের চোখের দুটি মণি ফেলে তাকায় দীপা। মনের গহনের কোনো গোপন কথাই আর সেই চোখের দৃষ্টির তীব্রতাতে গোপন থাকে না। ধরা পড়ে গেল শ্রী দীপার কাছে। গেল কি? দীপা কিছুই বলে ওঠার আগে শ্রী বলল, আমি আমার কথা বলছি না কিন্তু। দীপা বলল, জানি, কেই বা অন্যকে নিজের কথা বলে। বলেই বলল, সুমনদার সঙ্গে তোমার আলাপ হওয়া দরকার। জীবনে অনেক কিছু না পেয়েও শুধুমাত্র জীবনকে ভালোবেসে, এই আকাশ বাতাস পাখির ডাককে ভালোবেসে, নিজের কাজকে ভালোবেসেও যে চমৎকারভাবে বেঁচে থাকা যায়, তা সুমনদার কাছ থেকে দেখলেই তুমি বুঝতে পারবে। নিজের জীবন নিয়ে ব্রুড করার মতো পাপ আর দুটি নেই। সুমনদার সঙ্গে আলাপ হওয়াটা তোমার খুবই দরকার। আমি শিগগিরই বন্দোবস্ত করছি। না, আমার কোনো দরকার নেই, আমি এমনিতেই সুখী। সুখের প্রকৃতি যারা জানে না তারাই এমন কথা বলে বেড়ায় নিজের বেলায়। এখানে তুই কদিন থাকবি দীপা? কথা ঘুরিয়ে বলল শ্রী, বেশি দিন নয়, দিন 15। তবে অন্যভাবে বললে আবার অনেকই দিন। দিনগুলো নিয়ে কে কি করে তার উপরেই তো সব। তা ঠিক, শ্রী বলল বিধ্বস্ত গলায়। ও বুঝতে পারছিল ধীরে ধীরে ওর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। দীপার মতো মানুষেরা চোখ কান বন্ধ করে মশারির নিচে বসে থাকা, নিজের ঘরে কল্পনার সুখে সুখী মানুষদের মিথ্যে সুখের গোড়া ধরে নাড়া দিয়ে যায়। এমন মানুষদের সঙ্গে এড়িয়ে চলাই ভালো। এরা হাহাকারে ভরে দিয়ে যায় অন্যদের, খিদে জাগিয়ে দিয়ে যায় জীবন সম্বন্ধে, কিন্তু নিবৃত্তির উপায় বাতলায় না। তোকে দেখে খুব ভালো লাগলো রে দীপা। তোর কথা বলেছিল বটে নিপাদি, কিন্তু ঠিক এতটা বলেনি। আমারও খুব ভালো লাগলো শ্রীদি তোমাকে দেখে। তবে গোপেনদার সঙ্গে দেখা হলো না। আমি থাকতে থাকতে একদিন বলো আমাকে, বলবে না? নিশ্চয়ই, কবে আসবি বল? ও মা, নিমন্ত্রণ করবে তুমি, তার আমি কি বলবো? তোমার বরের সঙ্গে কথা বলে তাকে পাঠিও, গলবস্ত্র হয়ে নেমন্ত্রণ করে আসবে। নিপার বোনের সঙ্গে দীপার তফাৎ আছে। তু করলেই খেতে চলে আসবে এমন ভেবো না। চললাম। চল, তোকে পৌঁছে দিয়ে আসছি। কোথায়? নিচ অব্ধি। ও তাই বলো। দরজা খুলে দেবার পর শ্রী দেখলো দীপা গিয়ে একটি স্কুটারে উঠল। ও আসবার সময় যখন দরজা খোলে তখন স্কুটারটা লক্ষ্য করেনি। তুই স্কুটারে এলি, নিজে চালিয়ে? হ্যাঁ, জামাইবাবুকে অফিসে নামিয়ে দিয়ে চলে এলাম। বেরুলাতে তো আমার নিজের স্কুটার আছে, কিনেটিক হন্ডা। জামাইবাবুরটা বাজাজ। নিজের মোবিলিটি থাকাটা একান্তই দরকার। তুমি কি আলুর বস্তার মতো বাড়িতেই বসে থাকো? গোপেনদা যখন তোমাকে যেখানে নিয়ে যাবেন সেই ভরসাতেই? মেয়েদের এই মোবাইল করে রাখা পুরুষদের আরেকটা ক্যালকুলেটেড চক্রান্ত। বলে স্কুটারে বসে গো গো করে স্টার্ট করলো। আবার আসিস, শ্রী বলল। কাল তোমার কি প্রোগ্রাম? কাল তো রবিবার। চলে আয়, আমার বরের সঙ্গে আলাপ হবে। বাড়িতে আলাপ করে কি হবে? চলো গড় হুড়হুলায় যাই, পিকনিক করা যাবে। এখন কি পিকনিকের সময়? গড় হুড়হুলায় সবসময় পিকনিকের সময়, অনেক উঁচু যে। কিসে করে যাবি? কেন, গাড়ি করে। একটা গাড়ি ভাড়া করে নেব। একটা গাড়িতে আটবে এতজন? এতজন আবার কে কে? দিদির তো ধুলোতে অ্যালার্জি, গাড়িতে কোথাও ট্রাভেলই করতে পারে না। অশেষ দা বেরসিক, তার সঙ্গে কনভারসেশন চলে না। সঙ্গে নিয়ে গেলে বোর্ড হয়ে যাব। আমরা 3জনেই যাব। তোমার আপত্তি? আমার বড় তেমন রসিক নয়। আরে নিজের স্ত্রীর কাছে সব পুরুষই বেরসিক। শালীর কাছে বা পরস্ত্রীর কাছে এলেই একেবারে রসের ভিয়েন, পাজির জাত যে। তবে আমার জামাইবাবু এক্সেপশন, থর মরুভূমি। পিকনিক করতে কি কি নিয়ে যেতে হবে? তোমাদের কিছুই নিতে হবে না, শুধু বডিটি নিয়ে যাবে। সে আমিই সব নিয়ে নেব। তুই গাড়ি ভাড়া করবি? ওকে বললে হয় না? অফিসের জিপটা বন্দোবস্ত করবে, মানে গোপেনকে। তাহলে তো ফার্স্ট ক্লাসই হয়, গরিবের টাকাটা বেঁচে যায়। ওকে তাহলে ফোন করতে হয় একটু। এখানে কাছাকাছি কোথায় ফোন আছে জানিস? ভানু মহাপাত্রের স্টেশনারি দোকানে ফোন আছে। 2 টাকা করে নেয় একটি কল করতে। কোথায় দোকানটা? ওই তো, ওই যে পেট্রোল পাম্পটা দেখছো সামনের মোড়ে,
তার ডান দিকের রাস্তায় গেলেই ডান দিকের প্রথম দোকান। তুমি বলো তো, আমার পেছনে বসে যেতে পারো। আমি কখনো স্কুটারে চড়িনি, পড়ে যাব। কখনো তো জীবনে অনেকেই অনেক কিছু করে না, তবে আরম্ভ করতে অসুবিধে কি? ভয় করে। বিয়ের পরেও কি ভয় করছিল কখনো না করা কিছু করতে? তোর মুখে কিছু আটকায় না, না? আমরা তো অ্যাডোলেসেন্ট নই। অ্যাডাল্টদের তো অ্যাডাল্টদের মতোই কথাবার্তা বলা উচিত। আমাদের কথাবার্তায়, জীবনে, সাহিত্যে অ্যাডাল্টহুড কখনোই আসবে না। ন্যাকামি আর ভণ্ডামি আমাদের হলমার্ক। তুই একটা অদ্ভুত মেয়ে। যাবে তো বলো ফোন করতে। না না, তুই যা, আমি চান করে উঠে ফোন করে নেব, কাছেই তো। তুমি নাম্বারটা বললে আমিও করতে পারি বাড়ি থেকে তোমার বরকে, নাকি আপত্তি? আপত্তির কি? তাহলে তো খুবই ভালো হয়। তাহলে নাম্বারটা দাও, আমি না হয় করে দেব, পারলে তুমিও করো। তুই করলেই ভালো। জিপটা পাওয়া যাবে কি যাবে না তা জানা যাবে। না পাওয়া গেলে গাড়িটা ভাড়া করিস, কিন্তু ভাড়াটা আমরাই দিয়ে দেব। তুমি তো রোজগার করো না, আমি করি। ভাড়া করলে আমিই ভাড়া দিয়ে দেব, সেটা কোনো ব্যাপার নয়। সে দেখা যাবে। তাহলে তুই করছিস। হুড়হুলাগড় 430, এক্সটেনশন 35। 430, এক্সটেনশন 35। মনে থাকবে। ডাইরেক্ট নাম্বার নেই? কেন, সুমনদার তো আছে। তিনি তো এমডি। তা বটে। তোকে একটা কথা বলবো, তোদের এই সুমন সেনের সঙ্গে আমি আলাপ করতে চাই না। সে কি, তুমি কি পাগল? হ্যাঁ, আমি পাগলই। আমি তোকে সত্যি বলছি, আই এম রিয়েলি নট ইন্টারেস্টেড। বাট হোয়াই? কেন শ্রীদি? কোনো বিশেষ কারণ নেই। যার সম্বন্ধে এত ভালো ভালো কথা শুনছি সকলের কাছে, তাকে না দেখাই ভালো। হয়তো টোটালি ডিসঅ্যাপয়েন্টেড হব। নেভার। কত কিছুই তো দেখিনি। অজন্তা ইলোরা, খাজুরাহো, ভীম বৈঠকা, দর্শনীয় সবকিছু যে দেখতেই হবে তারই বা মানে কি? খাজুরাহো আর সুমন সেন এক হলো? সত্যি সুমনদাকে বলতে হবে কথাটা। তুই আমাকে জানিস না দীপা, আমি অন্যরকম। সকলেই তার নিজেরই মতো অন্যরকম। একই রকম দুজন কি হয় বলো? ঠিক আছে, তোমার যা খুশি। চলি। তোমার বরকে বলো যে গেছো শালি এসেছিল স্কুটারে চড়ে। এবার পুজোয় মায়ের স্কুটারে আগমন। সত্যি বলছি, পাঁজিতে লিখেছে। শ্রী হেসে হাত নাড়ল। লাল ধুলো উড়িয়ে চলে গেল দীপা। একটা অদ্ভুত মেয়ে। চান টান করে বেরুলো শ্রী। ভানু মহাপাত্রর দোকানটি বেশ বড়। ওদের বাড়ির এত কাছে যে এত দোকান বাজার ছিল তা দীপা না বললে জানতোই না। কচি পাঁঠা কেটে বিক্রি হচ্ছে, ভাগা করে মাছ। ভরতটা আর গোপেন তো স্টেশনের বাজারের দিকেই যায়, বেশ দূরও এখান থেকে। যেহেতু এদিকটা গোপেনের অফিস যাওয়া আসার পথের বাইরে, এদিকে হয়তো আসেইনি কখনো। ঠিক করলো এবার থেকে সকালে বেরিয়ে ও নিজেই বাজারটা করে ফেলবে। বিকেলে হয়তো মাছ মাংস বসে না, তবুও জিজ্ঞেস করে করবে। টেলিফোনটা এক কোনায়, বেশ নিরিবিলিতে। অল্প বয়সী একটি মেয়ে নিচু গলায় ফোন করছিল, বোধহয় প্রেমিককে। এটা অন্যদের ব্যবহারের জন্য। নিজেদের ব্যবহারের জন্য অন্য একটি ফোন আছে, সেটা প্রায় সব সময়ই ব্যস্ত। দীপা বলেছিল স্টেশনার্স, কিন্তু শ্রী দেখল রীতিমতো ডিপার্টমেন্টাল স্টোর্স। পেছনে মস্ত গুদাম দেখা যাচ্ছে, উঠোন হার্ডওয়্যারের জিনিসের ঠাসা। মেয়েটি কথা শেষ করে চলে গেল। শ্রী ফোনের কাছে গিয়ে নিজের হাত ব্যাগ থেকে সুমনের কার্ডটা বের করলো। তারপর ওর ডাইরেক্ট নাম্বারটা ডায়াল করলো, দুটি নাম্বারের প্রথমটি। এক্সচেঞ্জের পুরুষ অপারেটর বললেন, হ্যালো। শ্রী নম্বরটা বলল, কাঁপা কাঁপা গলায়। রিসিভারটা কেউ উঠালো, এবং উঠাতেই অনেক মানুষের গলা শুনতে পেল শ্রী। বোধহয় কনফারেন্স চলছে ঘরে। তারপরে সুমনের গলার স্বর শুনল। কত বছর বাদে। গলাটা অনেক ভরাট ও ভারী হয়েছে। সুমন বলল, জেন্টলম্যান, প্লিজ এক্সকিউজ মি ফর আ সেকেন্ড। ইয়াস, সেন হিয়ার। হু ইজ ইট? স্ট্রেঞ্জ। বলেই ঘটাং করে রিসিভারটা নামিয়ে রাখলো, বিরক্ত হয়ে। গলার স্বর চিনতে পারেনি। কি করেই বা চিনবে? কত দিন হয়ে গেল।
শ্রী রিসিভার না নামিয়ে আঙুল দিয়ে কানেক্টরটা টিপে ডিসকানেক্ট করে আবারও লাইনটা চাইল। ইয়েস, সুমন সেন। একটুখানি নীরবতা। সেন স্পিকিং। I really don't know what's happening. Who is it? Please don't be funny. Operator, operator. বলেই ঘটাং করে রিসিভার রেখে দিল সুমন। আবারও আঙুল দিয়ে ডিসকানেক্ট করে লাইন চাইল শ্রী। রিং হতে লাগলো। কনফারেন্সের মধ্যে ভুতুড়ে কলে বিরক্ত হয়ে রিসিভার আর তুলল না সুমন। 2 মিনিট রিসিভার নামিয়ে রাখার পর আবারও লাইন চাইল শ্রী। এবার অপারেটর বললেন, আপনি কথা বলছেন না অথচ লাইন চাইছেন, আশ্চর্য তো। সুমন রিসিভার তুলল। একইভাবে বলল, ইয়াস, সেন স্পিকিং। ভালো আছো তুমি? শ্রী বলল, অনেক দ্বিধার সঙ্গে। বাক্যটি বলে ফেলতে পেরে খুব স্বস্তি পেল। কে? কে তুমি? আপনি কে? ভালো আছো কিনা বলতে পারছো না? আপনার নাম্বার কত? কি ব্যাপারে ফোন করেছেন? এবারেও গলার স্বর চিনতে পারল না সুমন। তাহলে তাকে কি চিনতেই পারবে না? আমার কোনো নাম্বার নেই সুমন। আমি আনলিস্টেড। আমি লস্ট ফর এভার। তুমি? আপনি কে বলছেন? আমার নাম নেই সুমন। তুমি কে? আমার আমি তোমার কেউ নই সুমন। তবে তোমার জন্য আমার খুব গর্ব হয়। আর আমার জন্য লজ্জা। প্লিজ নাম্বারটা দাও। কোত্থেকে বলছো? কলকাতা? না। তবে দিল্লি, বম্বে? কোত্থেকে? তা দিয়ে কি হবে? ভালো থেকো। এখন ব্যস্ত আছো বুঝতে পারছি। পরে আবার ফোন করব। অন্য কোনো দিন। বলে রিসিভারটা আস্তে নামিয়ে রাখল স্ত্রী, যাতে সুমনের কানে না লাগে। তারপর কয়েক সেকেন্ড চুপ করে ফোনের সামনে বসে থাকলো। ভানু মহাপাত্রের দোকানের একজন কর্মচারী এসে বললেন, ফোন হয়েছে মা? শ্রী উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এই নিন 6 টাকা। 3টি ফোন করেছি। 3টি কোথায় করলেন? একটি লাইন তো পেলেন মাত্র, আমি দেখেছি। শ্রী হেসে ফেলল। বলল, দেখেছেন তাহলে? অনেকক্ষণ ফোনটা আটকে রাখলাম তো তাই। না না, সে কি কথা। লাইন না পেলে আপনি কি করবেন? 2 টাকা দেবেন শুধু। আপনি গোপেনবাবুর স্ত্রী তো? আপনার কাছ থেকে আমাদের পয়সাই নেওয়া উচিত নয়? বাবু বলছেন। না না, তা কেন? পয়সা না নিলে তো আমি ফোনই করতে পারবো না। ওই 2 টাকাই দেবেন, যে কটা ফোনই করুন না কেন। ক্যাশ কাউন্টারের সামনে বসা ছিপছিপে সুদর্শন মাঝবয়সী ভানু মহাপাত্র বসে বসে মাথা ঝুঁকিয়ে জোর হাত করে নমস্কার করলেন স্ত্রীকে। স্ত্রী মনে মনে বলল, গুণ আর বিনয় না থাকলে এত বড় ব্যবসার মালিক হওয়া যায় না। স্ত্রীও প্রতি নমস্কার করে দোকান থেকে বেরিয়ে এলো। এই এক বিপদ হলো। গোপেনকে এরা চেনেন। অতএব আজ ফোন করার কথা এবং ভবিষ্যতেও যদি কখনো করে, সে কথাও গোপেনের কানে যেতে পারে। ঠিক করলো গোপেনকেও একটি করে ফোন করতে হবে এখানে এলেই। এখানের এক্সচেঞ্জ অটোমেটিক নয়। অপারেটরের মাধ্যমে সুমন যদি জানতে পারে কোন টেলিফোন থেকে টেলিফোন এসেছে, তাহলেও মহাবিপদ। মহা মুশকিলেই পড়ল শ্রী। দোকান থেকে বাইরে বেরিয়ে সাইকেল রিকশা আর সাইকেলের ঘন্টার আওয়াজের মধ্যে সুমনের অতি পরিচিত কিন্তু ভরাট গলার স্বর ওর কানে বাজতে লাগলো। একজন মানুষের সামান্য 2-1টি কথা যে অন্য একজনকে এতখানি উত্তেজিত ও মথিত করতে পারে, তা ভেবে ও রোমাঞ্চিত হলো। সুমনও নিশ্চয়ই উত্তেজিত, বিশেষ করে পরিচয় গোপন করেছে বলে শ্রী। সামনে তাকিয়ে দেখলো লাল ধুলোর সোজা পথটা পাহাড়ের জঙ্গলের মধ্যে সেঁধিয়ে গেছে। ওইদিকেই চামুণ্ডী মন্দির। গড় হুড়হুড়া কোন দিকে কে জানে। অনেক বছর পর সুমনের গলার স্বরে 2টি কান ভরে নিয়ে খুশিতে ডগমগ হয়ে বাড়ির দিকে এগিয়ে চলল শ্রী। ভরত দরজা খুলে দিল। বাড়িতে ঢুকে দোতলাতে শোবার ঘরে গিয়ে দরজা বন্ধ করে সেই চিঠির ঝাঁপিটা বের করে রাখলো। তারপর বাথরুমে গিয়ে পা ধুয়ে এসে খাটে উঠে জোড়াসনে বসে খুলল সে ঝাঁপিটি। চিঠিগুলি মলিন হয়ে গেছে, লালচে হয়ে গেছে কাগজ। বেগুনি আভা লেগেছে ব্রিটিশ ইংল্যান্ড লেটার ও খামের নীলচে রঙে। তাই বলে চিঠির বার্তা কিছুই মলিন হয়নি, তা আরও উজ্জ্বল্য পেয়েছে। চিঠিগুলি যখন পেয়েছিল তখন সেগুলি পড়ে যতখানি পেত আনন্দ, আজ এত বছর পরে
তা বারবার পড়ে তার চেয়েও অনেক বেশি আনন্দ পায়। আনন্দের তীব্রতা আরো অনেক বেশি হয় যখনই ভাবে যে চিঠিগুলি চিরদিনের মতো হারিয়ে গেছে। যে লিখত তাকে আমার শ্রী, শ্রীময়ী, শ্রীপর্ণা বলে সম্বোধন করে সে আর চিঠি লিখবে না কোনোদিন। বাগানে অনেক পাখি ডাকছে। পাহাড় ও বন থেকে দলে দলে পাখি এসে দিনময় হুটোপাটি করে এখানে। স্টেশন অবধি চলে যায় তারা। শ্রী শুধু টিয়া পাখির ঝাঁক দেখে চিনতে পারে। অন্য পাখিদের চেহারাও চিনছে একে একে, কিন্তু নাম তো জানে না কারোরই। কলকাতায় চড়াই আর কাক ছাড়া পাখি দেখেনি। এত পাখির কিচিরমিচির তাকে হঠাৎ হঠাৎ বিবশ করে দেয়। অন্যমনস্ক পাখি মাত্রই উড়ে যাওয়ার মধ্যে, এ গাছ থেকে ও গাছে গিয়ে বসার সিদ্ধান্তর মধ্যে, ফল আধখানা খেয়ে ঠুকরে ফেলে দেওয়ার মধ্যে যে এক ধরনের দুর্মর স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতা উড্ডিন তাদের রঙিন ডানায় ডানায় চমকে চমকে ওঠে, তা অনুভব করে শ্রীর মন খারাপ হয়ে যায়। সুমন বিশেষ করে এখানে আছে তা জানার পর থেকে আরো বেশি খারাপ হয়। ও যে খাঁচার পাখি, তাই বনের পাখিদের দেখে বুঝতে পারে, এবং বুঝতে পেরে বড়ই মন খারাপ লাগে। রবিবার সকাল। শ্রী, কল্যাণী, তুমি এখন কি করছো অনুমান করতে পারি। হয়তো চান করছো চান ঘরে, খুব ভালো করে, রবিবারের চান। নয়তো বাথরুমের আয়নায় নিজেকে দেখছো, নিজের প্রতি ভালোবাসাটা চারিয়ে নিচ্ছ, বাড়িয়ে নিচ্ছ। জানো, নিজেকে ভালোবাসাটা, নিজের শরীর, নিজের মন, নিজের নিজস্বতাটাকে ভালোবাসাটা বেঁচে থাকার পক্ষে খুবই জরুরি। তুমি আছো বলেই এই পৃথিবী আছে, অত্যন্ত তোমার কাছে। তোমার চোখ দিয়ে তুমি তোমার চারপাশের পৃথিবীকে দেখছো, তোমার মন দিয়েই তুমি তোমার পারিপার্শ্বিককে বিচার করছো, ভালোবাসছো বা বাসছো না। এই কারণে তোমার নিজস্বতা, তোমার মন, তোমার শরীরকে ভালোবাসা বিশেষ দরকার। নাকি তুমি এখন ব্রেকফাস্ট খাচ্ছ? আমি এক্ষুনি ব্রেকফাস্ট বানিয়ে খেলাম। থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। মাঝে মাঝে ব্রেকফাস্টে চিড়ের পোলাও বা গাজরের হালুয়া বা লুচি আলু ভাজা বা ফেনা ভাত ডিম সিদ্ধ আলু সিদ্ধ খেতে খুব ইচ্ছে করে। সেই সব ইচ্ছেকে সযত্নে লালন করার আরেক নামই হোম সিকনেস। খাওয়ার মধ্যে যে নিছক উদরপূর্তির ব্যাপারটা ছাড়াও আরো যে অনেক সুন্দর ব্যাপার আছে, তা দেশে থাকতে প্রতি মুহূর্তে বুঝতে পারতাম। নিজে রেঁধে বেড়ে খেয়ে একটুও মজা নেই, শুধুই পেট ভরানো পশুর বৃত্তি, মানুষের নয়। ইংরেজ জাতটার মস্ত গুণ এই যে এরা সহজে বুড়ো হতে চায় না। আমাদের দেশে যে বয়সে পুরুষ মাত্রই জ্যাঠা জ্যাঠা ভাব করে আর মেয়েরা দিদিমা হয়ে যায়, ওরা সেই বয়সে বুড়ো খোকা বুড়ো খুকি সেজে থাকে। আজ রবিবার। প্রায় প্রত্যেক পুরুষ যার হাত পা মোটামুটি অক্ষত আছে এবং বাতগ্রস্ত হয়নি, সে ফুটবল খেলার নাম করে বাড়ি থেকে সকালে অবশ্যই বেরিয়ে পড়বে ব্রেকফাস্টের পর। কেউ কেউ সত্যিই খেলবে, কেউ কেউ ফুটবলে দু চার লাথি মেরে মাঠ ছাড়বে। কারো সঙ্গে ফুটবলের বা মাঠের দেখা পর্যন্ত হবে না, কিন্তু একটি জায়গাতে সকলেরই দেখা হবে, সেটি হচ্ছে পাড়ার পাব। ইংরেজদের সংস্কৃতিতে এই পাবের একটি বিশেষ আসন আছে। আকণ্ঠ বিয়ার পান করে বাড়ি গিয়ে বলবে প্রচণ্ড ফুটবল খেলে এলাম। এদিকে খুকিরাও বসে থাকবে না, তাদেরও নিজেদের পকেটস অফ ইন্টারেস্ট আছে। অনেক খুকিরা পাবেও আসবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর অনেক দিন চলে গেছে। এই সময়ে ইংরেজদের সামনে অর্থনৈতিক সমস্যা ছাড়া অন্য বিশেষ কোনো সমস্যা নেই। জীবন বা স্বাধীনতা হারাবার ভয় নেই, তাই এরা এত বড় বেশি খোকাখুকি হয়ে গেছে। ওদের আমরা বহির্মুখী বলে নস্যাৎ করে দেবার চেষ্টা করি যদিও, কিন্তু আমাদের বেশিরভাগের মতো মেকি অন্তর্মুখী হওয়ার চেয়ে এমন সৎ বহির্মুখী হওয়াটা অনেকই বেশি স্বাস্থ্যকর। আমরা, বিশেষ করে বাঙালিরা, যে অন্তর্মুখিতার গর্ব করি তা কিন্তু প্রায়ই মিথ্যে। বই না পড়েই আমরা পণ্ডিত, গান না গেয়ে বা না শুনেই আমরা বোদ্ধা, ছবি না এঁকে এবং না বুঝে আমরা আর্ট ক্রিটিক। আমাদের মতো এরা মিথ্যে দাবি নিয়ে সংস্কৃতি সম্পন্ন বলে নিজেদের প্রমাণিত করার চেষ্টায় সময় নষ্ট না করে যা কিছুই করতে ভালোবাসে, করে আনন্দ পায়, তাই করে সুখে থাকে। রবীন্দ্রনাথের সহজ হবি কথাটা মনে পড়ল। তুমি হয়তো একমত হবে না আমার সঙ্গে, হয়তো অনেকেই হবেন না, কিন্তু যতই দিন যাচ্ছে ততই আমার মনে হচ্ছে
রবীন্দ্রনাথ প্রতিভাবান হিসেবে যতই বড় হন না কেন, মানুষ হিসেবে হয়তো তেমন বড় ছিলেন না। তার ব্যক্তিগত চিঠিপত্র পড়লে মনে হয় উনি একজন অন্য মানুষ। অতি সাধারণ বিষয়ে লিপ্ত থাকা মানুষ। অথচ তার অন্য কোনো একটি পোশাকি সত্তা যখন তাবৎ বিশ্বজনের জন্যে বা কনসিয়াসলি চিঠি লেখেন বা ডায়েরি, তখন তা পড়ে মনে হয় যে উনি বুঝি দেবাদিদেব। দেশ পত্রিকায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের আঁকা কিছু পোর্ট্রেট প্রকাশিত হয়েছিল এবং তার চিত্রাঙ্কন সম্বন্ধে কিছু কথা। কাদম্বিনী বৌঠানের স্বামী রবীন্দ্রনাথের জ্যোতিদাদার অঙ্কন প্রতিভা দেখে সত্যিই চমকে উঠতে হয়। অথচ রবীন্দ্রনাথ নিজের জীবদ্দশাতে এই দাদার প্রতিভার কোনো প্রচারই করেননি। আমরা কেন, আমাদের পূর্বপুরুষরা কেউই জানতেন না যে জ্যোতিদাদার অঙ্কন প্রতিভা ঠিক এই মাপের ছিল। সারা জীবন উনি নিজের প্রচারের জন্য যা কিছু করেছেন, তার ছিটে ফোঁটা তার কাছের গুণীজনদের জন্য করলে তার মনুষ্যত্বের দাবি প্রজ্জ্বল হতো বিলক্ষণ। আমার কেন জানি মনে হয় রবীন্দ্রনাথের গানের কাণ্ডারি দিনদাকে রবীন্দ্রনাথ যথেষ্ট মর্যাদা দেননি। তার গানের বাণীর কোনো তুলনা নেই স্বীকার করি, কিন্তু তাতে দীনু ঠাকুরের সুর না লাগলে সে বাণী খড়মড়া টিয়া পাখির মতো হতো। প্রাণ পেত না সে গান। সম্প্রতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি চিঠি পড়ে, পশুপতি চট্টোপাধ্যায়কে লেখা, শামতাবের থেকে, 10 অক্টোবর 1927 এই তারিখের চিঠি, স্তম্ভিত হয়ে গেলাম। বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথ ছাড়াও তাবড় তাবড় ব্যক্তিত্ব আরও হয়েছেন এবং এখনও জীবিত আছেন যাদের নাম দেশে বিদেশে ছড়িয়ে গেছে। সাদা চামড়ার সাহেবরা যাদের গুণী বলে মেনে নিয়েছেন। অতএব তাদের গুণ সর্বসন্দেহের অতীত। পুরস্কার রাখার জায়গার যাদের অকুলান হচ্ছে, তাদের মধ্যে বেশিরভাগই কি দ্বৈত সত্তার মানুষ? আসল মানুষটি এক ধরনের আর যে মানুষটি জনসমক্ষে পৃথিবীর সামনে এসে দাঁড়ান, তিনি কি সম্পূর্ণ অন্য ধরনের? দেশে ফিরে এই বিষয় নিয়ে আমার কিছু গবেষণার ইচ্ছে আছে। শরৎবাবু পশুপতিবাবুকে লিখেছেন, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো কিন্তু। আমার লেখা সাহিত্যের রীতিনীতি পড়ে তুমি ক্ষুণ্ণ হয়েছ লিখেছ। তোমার মনে হয়েছে যে রবিবাবুকে আমি অযথা কটূক্তি করেছি, কিন্তু কোথায় যে শ্লেষ অথবা বিদ্রূপ আছে, লেখাটা আরও একবার পড়েও তো আমি খুঁজে পেলাম না। তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করি। আমার গুরুস্থানীয় তিনি, এ তো তুমি জানোই। তবে হয়তো লেখার দোষে যা বলতে চেয়েছি তা বলতে পারিনি, আরেক রকম অর্থ হয়ে গেছে। দোষ যদি কিছু হয়েও থাকে সে আমার অক্ষমতার, আমার অন্তরের নয়। তোমরা একটা কথা জানো না যে আমার ভাষার উপরে অধিকার সত্যিই কম। বিনয়ের জন্য না বলছি নে, তোমার মতো আত্মীয়ের কাছে মিছে বিনয় করে কি লাভ বলো তো? তবুও বলছি এ কথা, আমার যথার্থই মনের কথা। বুঝলে শ্রী, আমি বলবো যে শরৎবাবুর ভাষার দখলের সবচেয়ে বড় প্রমাণ এই যে ভাষা ওর ওপরে কোনোদিন দখল নেয়নি। গ্রামের রাখাল বালকের মতো ভাষাকে তিনি গোপালের মতো অনাড়ম্বর সাবলীলতায় চড়িয়ে এবং চারিয়ে নিয়ে গেছেন। লেখালেখি যে আদৌ কঠিন কাজ এ কথা তার লেখা পড়ে কখনোই মনে হয়নি, এবং সেখানেই তার সবচেয়ে বড় কৃতিত্ব। তারপর উনি লিখেছেন, সে যাই হোক, নবীন লেখকদের প্রতি আমার আন্তরিক স্নেহ এবং টান আছে। তাদের ভুলচুক হয় জানি, তাই বলে তাদের লোক সমাজে অশ্রদ্ধেয় প্রতিপন্ন করলে আমার অত্যন্ত ব্যথা লাগে। তাছাড়া কত বড় অন্যায় অপবাদ তাদের দেওয়া হয়, যখন ইঙ্গিত করা হয় এরা গরিব বলেই এসব নোংরা ব্যাপার ঘাটাঘাটি করে অর্থ রোজগার করতে চায়। আমি ভালো করেই জানি যে বিরোধী দলের লোকেরা এরকম বলে বেড়ায়। কোনোদিন যদি তোমার বড়দাকে, মানে শরৎবাবুকে ভালো করে জানতে পারে, বুঝবে বিদ্বেষ বলে জিনিসটা তার মধ্যে নেই বললেও অতিশয়োক্তি হবে না। একটা কথা তোমাকে জানাই, কারুকে বলো না। পথের দাবি যখন বাজেয়াপ্ত হয়ে গেল, তখন রবিবাবুকে গিয়ে বলি যে আপনি যদি একটা প্রতিবাদ করেন তো একটা কাজ হয়, যে পৃথিবীর লোকে জানতে পারে যে গভর্নমেন্ট কিরকম সাহিত্যের প্রতি অবিচার করছে। অবশ্য বই আমার সঞ্জীবিত হবে না, ইংরেজ সে পাত্রই নয়, তবু সংসারের লোক খবরটা পাবে। রবীন্দ্রনাথকে বই দিয়ে আসি। তিনি জবাবে আমাকে লেখেন, পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম ইংরেজ রাজশক্তির মতো সহিষ্ণু ও ক্ষমাশীল রাজশক্তি আর নেই। তোমার বই পড়লে পাঠকের মন ইংরেজ গভর্নমেন্টের প্রতি অপ্রসন্ন হইয়া ওঠে। তোমার বই চাপা দিয়ে তোমাকে কিছু না বলা, তোমাকে প্রায় ক্ষমা করা।
এই ক্ষমার উপরে নির্ভর করে গভর্নমেন্টকে যা তা নিন্দাবাদ করা সাহসের বিড়ম্বনা। ভাবতে পারো পশুপতি, বিনা অপরাধে কেউ কাউকে এত বড় কটূক্তি করতে পারে? এ চিঠি তিনি ছাপবার জন্যই দিয়েছিলেন, কিন্তু আমি ছাপতে পারিনি এই জন্যে যে কবির এত বড় সার্টিফিকেট ইংরেজ গভর্নমেন্টের মহত্তর বাবদে তখন স্টেটসম্যান প্রভৃতি ইংরেজি কাগজওয়ালারা পৃথিবীময় তার করে দেবে। এবং এই যে আমাদের দেশের ছেলেদের বিনা বিচারে জেলে বন্ধ করে রেখেছে এবং এই নিয়ে যত আন্দোলন হচ্ছে, সমস্ত নিষ্ফল হয়ে যাবে। ঠিক বলতে পারি নে, হয়তো এই কথা আমার মনের মধ্যে অলক্ষ্যে ছিল যখন সাহিত্যের রীতিনীতি লিখি। তবেই বোধহয় কোথাও কোনো জায়গায় একটু একটু তীব্রতার ঝাঁজ এসে গেছে। যাই হোক, যা হয়ে গেছে তার আর এখন উপায় কি ভাই? বলো শ্রী, কি বুঝলে ব্যাপার? রবীন্দ্রনাথকে সত্যি এই চিঠি লিখেছিলেন? লিখেছিলেন কিনা সে বিষয়ে তদন্ত হওয়া দরকার। লিখে থাকলে দেশপ্রেমী রবীন্দ্রনাথের নবমূল্যায়ন হওয়াও দরকার। না লিখে থাকলে পথের দাবির লেখক শরৎচন্দ্রের সততার নবমূল্যায়ন হওয়া দরকার। এ চিঠি কবে লিখেছিলেন? এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে বিদেশি সম্মান কবে ফেরত দিয়েছিলেন তাও জানা দরকার। ফেরত দেওয়ার ব্যাপারটা ঠিক কিরকম ছিল তাও কোনো গবেষকের কাছে জেনে আমাকে জানিও। আমার ক্রমশই এই ধারণা গড়ে উঠছে শ্রী যে যশস্বী বাঙালিদের মধ্যে বেশিরভাগেরই ভণ্ডামি এবং মিথ্যাচারের প্রবণতা ছিল এবং আছে। স্বদেশের যেহেতু কোনো প্রকৃত জীবনী আজ অব্দি লেখা হয়নি, যা লেখা হয়েছে সব ঢাকাঢুকি চাপাচুপি দেওয়া, কাউকে ভগবান বানানো বা ভূত বানানোর পূর্ব নির্ধারিত সিদ্ধান্তের ভর করে। তাই সততার ব্যাপারটা নিয়ে স্বদেশীয় যশস্বীরা এবং গবেষকেরা মোটেই মাথা ঘামাননি, অথচ অবশ্যই ঘামানো উচিত। এই অবধি পড়ে শ্রী থামল, চিঠিটি কোলে নামিয়ে রাখল। ফিনফিনে অনিয়ন স্কিন কাগজে লেখা পাতার পর পাতা চিঠি। সুমনের কথা ভেবে ভারী গর্ব হলো তার। সুমনের ব্যক্তিত্ব ছিল সত্যিই বহুমুখী। জীবনের কোনো দিক সম্বন্ধেই তার আগ্রহের কোনো ঘাটতি ছিল না। মনের দিক দিয়ে সে ছিল যথার্থ প্রাপ্তবয়স্ক, সেই কলেজের দিনগুলি থেকেই। বাঙালিদের অনেকেই গুমর নিয়ে চিতায় চলে যান, গুমরটা যুক্তিযুক্ত কিনা তা না জেনেই। যথার্থ প্রাপ্তবয়স্ক আর হয়ে ওঠা হয় না তাদের। হলে সাহিত্যে জীবনে কখনো এমন সূচিবায় শিকড় গেড়ে থাকতে পারত না। এই সূচিবায়ুগ্রস্ততা ভণ্ডামি জনিত, অথবা ভণ্ডামিটাই সূচিবায় জনিত। এই কথাটাই একটু আগে বলে গেল দীপা, অ্যাডাল্ট হওয়ার কথা। প্রেম তো অনেক ছেলে মেয়েই করে, কিন্তু শ্রীর গর্ব ছিল প্রমোদ চৌধুরী আর ইন্দিরা দেবীর প্রেমের পর সুমন আর শ্রীর মতো প্রেমিক প্রেমিকা বঙ্গভূমে আর হয়নি। সুমন এতই ভালো চিঠি লিখত যে শ্রী লজ্জায় সংকোচে কখনোই উত্তর দিয়ে উঠতে পারেনি একটিরও। অনিয়মিত উত্তর দেওয়া প্রেমিকাকেও যে কেউ এমন নিয়মিত এবং জগতের তাবৎ বিষয় সম্পর্কিত চিঠি লিখতে পারে তা জেনে শ্রী মুগ্ধ হয়ে যেত। তবে সুমন বলতো শ্রীকে, তুমি দারুণ চিঠি লেখো, মহাত্মা গান্ধীজির ইংরেজির মতো তোমার বাংলা। গোপেন একদিন বলেছিল সুমন সম্বন্ধে, উনি তো হাজার দুয়ারি মনের মানুষ। কথাটা বড় ভালো লেগেছিল শ্রীর। সুমন সেন সম্বন্ধে এর চেয়ে বেশি লাগসই আর কোনো শব্দ হতেই পারে না। হাজার দুয়ারি। আবার চিঠিটি পড়া শুরু করল শ্রী। কত বিষয়ে যে অবতারণা করে সুমন তার চিঠিতে সত্যি মুগ্ধ হয়ে যেতে হয়। রবীন্দ্রনাথকে লেখা শরৎবাবুর আরেকখানি চিঠিও তোমাকে না তুলে দিয়ে পারছি না। তুমি তো সাহিত্যের ছাত্রী, তুমি এই চিঠির যথার্থ আমার চেয়ে ভালো বুঝবে। এই চিঠিটি পানিত্রাস হাওড়া থেকে লেখা 26শে ফাল্গুন 1334। দেশি লেখক লিখছেন, বেলাপুরি, ব্যাঙ্গালোর বা মংপো বা শিলং থেকে নন, আমাদের একেবারে দেশি কাদা প্যাচপ্যাচ পানিত্রাস থেকে। এ জীবনে নানা অবস্থার মধ্য দিয়ে যাবার কালে চোখে পড়েছে অনেক জিনিস। আপনি যাকে বলেছেন এদেশের লোকযাত্রা সম্পর্কে আমার অভিজ্ঞতা, কিন্তু অনেক কিছু দেখা এবং জানা সাহিত্যিকের পক্ষে নিছক ভালো কিনা এ বিষয়ে আমার সন্দেহ জন্মেছে। কারণ অভিজ্ঞতায় কেবল শক্তি দেয় না, হরণও করে, এবং সাংসারিক সত্য সাহিত্যিক সত্য নাও হতে পারে। বোধহয় এই বইখানাও তার একটি উদাহরণ। এটা লিখি একটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানা বাস্তব ঘটনাকে ভিত্তি করে। সেই জানাই হলো আমার বিপদ।
লেখবার সময় পদে পদে জেরা করে সে আমার কল্পনার আনন্দ ও গতিকে কেবল বাধাই দেয়নি, বিকৃতও করেছে। সত্য ঘটনার সঙ্গে কল্পনা মেশাতে গেলেই বোধহয় এমনি ঘটে। জগতে দৈবাৎ যা সত্যই ঘটেছে তার যথাযথ বিবৃতিতে ইতিহাস রচনা হতে পারে, কিন্তু সাহিত্য রচনা হয় না। চমৎকার, তাই না? পুরোপুরি একমত আমি এই মন্তব্যের সঙ্গে। আর তুমি? তারপর শরৎবাবু লিখেছেন, একসময় আমি শুধু ছবি আঁকতাম। শরৎবাবুর কোনো ছবি তুমি দেখেছ? আমি দেখিনি। খুব কম মানুষই হয়তো দেখেছেন। রবীন্দ্রনাথের মতো অর্গানাইজড ও ওয়েল অফ হলে হয়তো তার সব ছবি রাখা থাকতো এবং তা নিয়ে অনেক হইচইও হতো। একসময় আমি শুধু ছবি আঁকতাম। ছবিতে এর মুন্ডু, ওর ধর, তার পা এক করে চমৎকার জিনিস দাঁড় করানো যায়। কারণ সে কেবল বাইরের বস্তু, চোখে দেখেই তার বিচার চলে। কিন্তু সাহিত্যের চরিত্র সৃষ্টির বেলায় তা হয় না। মানুষের মনের খবর পাওয়া কঠিন। সেখানে নিজের খেয়াল বা প্রয়োজন মতো এর একটু তার একটু, কতক সত্য কতক কল্পনা জোড়া দিয়ে উপস্থিত মতো লোকরঞ্জন করা যায়। কিন্তু কোথায় মস্ত ফাঁকি থেকে যায় এবং উত্তরকালে এই ফাঁকটাই একদিন ধরা পড়ে। কি বুঝছো শ্রী? এর মধ্যে কি রবীন্দ্রনাথের আধা কল্পনা আধা বাস্তব উপন্যাসগুলির প্রতি বক্রোক্তি দেখতে পাচ্ছ? আমার কিন্তু সন্দেহ হচ্ছে যে শরৎবাবু যা বলার তা চমৎকারভাবেই বলেছেন। মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই ফিলোজফিতে উনি বিশ্বাসী ছিলেন না। আবার লিখেছেন, কি জানি হয়তো এই জন্যই আজকাল প্রখর বাস্তব সাহিত্যের চলন শুরু হয়েছে। তাতে দলে দলে লোক আসে, সবাই ছোট, সবাই সত্য, সবাই হীন, কারো কোনো বিশেষত্ব নেই, অর্থাৎ যেমনটি সংসারে দেখা যায়। অথচ সমস্ত বইখানা পড়ে মনে হয় এতে লাভ কি? কেউ হয়তো বলবে লাভ নেই, অমনি। মাঝে মাঝে হয়তো অত্যন্ত সাধারণ মামুলি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও নিপুণ বর্ণনা থাকে, তার ভাষাও যেমন আড়ম্বরও তেমনি। কিন্তু তবুও মন খুশি হয় না, অথচ এরা বলে এই তো সাহিত্য। এরপরে যা কোট করছি তা বাঁধিয়ে রেখো, বারবার পড়ার মতো। যারা শরৎবাবুকে মেয়েদের লেখক, আদৌ লেখকই নন ইত্যাদি বলে নিজেদের মিথ্যা উচ্চমন্যতার বোধকে আশকারা দিয়ে এসেছেন যুগে যুগে, তাদের এই অংশটি পড়ে দেখা উচিত। অন্য কাউকে নয়, শরৎবাবু লিখেছেন স্বয়ং ভগবান রবীন্দ্রনাথকে। আপনি পরিপ্রেক্ষিতের উল্লেখ করেছেন। ছবিতে আঁকায় দূরত্বের পরিমাণে বড় জিনিস ছোট, গোল জিনিস চ্যাপ্টা, চৌকো জিনিস লম্বা, সোজা জিনিস বাঁকা দেখায়। কত দূরে কোন সংস্থানে বস্তুর আকারে প্রকারে কি রূপ এবং কতটা পরিবর্তন ঘটাবে তার একটা বাঁধা ধরার নিয়ম আছে। এই নিয়ম ক্যামেরার মতো যন্ত্রকেও মেনে চলতে হয়, তার ব্যতিক্রম নেই। কিন্তু সাহিত্যের বেলা তো এর তেমন বাঁধা ধরা আইন নেই। এই সমস্তই নির্ভর করে লোকের রুচি এবং বিচার বুদ্ধির উপরে। নিজেকে কোথায় কত দূরে দাঁড় করাতে হবে তার কোনো নির্দেশই পাওয়ার জো নেই। সুতরাং ছবির পার্সপেক্টিভ এবং সাহিত্যের পার্সপেক্টিভ কথার দিক দিয়ে এক হলেও কাজের দিক দিয়ে এক নয়। তাছাড়া সাহিত্যের বর্তমান কালটা যত বড় সত্য, ভবিষ্যৎকালটা কিছুতেই ঠিক অত সত্য নয়। নরনারীর যে একনিষ্ঠ প্রেমের উপর এতকাল এত কাব্য লেখা হয়েছে, মানুষ এত তৃপ্তি পেয়েছে, এত চোখের জল ফেলেছে, সেও হয়তো একদিন হাসির ব্যাপার হয়ে যাবে। অন্তত অসম্ভব নয়, কিন্তু তাই বলে আজ তাকে কল্পনাতেও গ্রাহ্য করা চলে না। পরিশেষে আপনি আমার শক্তি উল্লেখ করে লিখেছেন, তুমি যদি উপস্থিত কালের দাবি ও ভিড়ের লোকের অভিরুচিতে না ভুলতে পারো, তাহলে তোমার এই শক্তি বাধা পাবে। আপনি নানা কাজে ব্যস্ত, কিন্তু আমার ভারী ইচ্ছে হয় যে আপনার কাছে গিয়ে এই জিনিসটি ঠিক মতো জেনে আসি। কারণ উপস্থিত কালটাও যে মস্ত ব্যাপার, তার দাবি মানব না বললে সেও যে শাস্তি দেয়। আপনি অনুমতি না দিলে আপনার সময় নষ্ট করে দিতে আমার সংকোচ হয়। আমার চিঠি লেখার ধরনটি বড়ই এলোমেলো, কোনো কথাই প্রায় গুছিয়ে বলতে পারি নে। লেখার দোষে কোথাও যদি অপরাধ হয়ে থাকে তাহলে মার্জনা করবেন। সেবক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রী, তুমি বুঝতেই পারছো যে এই চিঠি পাবার পর রবীন্দ্রনাথ নিশ্চয়ই শরৎবাবুকে জিনিসটি বোঝবার জন্য ডাকেননি, কারণ শরৎবাবুর চিঠিতেই সেই বোঝাবুঝির অত্যন্ত স্পষ্ট আভাস ছিল।
শরৎবাবুর বক্তব্য তার ব্যক্তিগত বিশ্বাস নির্ভর ছিল। সেই বিশ্বাসের ভিত ছিল পাকা। তুমি শরৎবাবুর ইংরেজি পড়েছ? পড়ে দেখো। সমকালীন কম বাঙালি লেখকই অমন ইংরেজি লিখতেন। দেখো, রবিবারের পুরো সকালটাই তোমাকে চিঠি লিখে ফুরিয়ে দিলাম। তবে এমন বিষয় নিয়ে এই চিঠি যে তা কখনোই পুরনো হবে না বা ফুরোবে না। এই চিঠিটি যত্ন করে রেখো, কারণ যার বই থেকে এইসব উদ্ধৃতি দিলাম তাকে বইটা ফেরত দিতে হবে। দেখা যাচ্ছে যে সবকালেই যেসব লেখক জনপ্রিয় তার সমকালীন লোকেরা সস্তা লেবেল লাগিয়ে বাতিল করার নানাবিধ চেষ্টা করেছেন। কেউ কেউ বা ভয় দেখিয়েছেন যে মহাকালের ধোপে তুমি বাপু টিকবে না। যাদের বই বিক্রি হয় না তারা স্বভাবত বড় লেখক, এবং যাদের বই বিক্রি হয় তারা ছোট লেখক। এই তথাকথিত ছোট লেখকদের প্রতিভূ হয়ে সমকালীন সূর্যসম কোনো লেখককে কেউই বলার সাহস রাখেনি যে উপস্থিত কালটাও যে মস্ত ব্যাপার। তার দাবি মানব না বললে সেও যে শাস্তি দেয়। ভালো থেকো। বড় করে লিখতে পারো না? সমস্ত স্বদেশ, তার সব মানুষজন, আকাশ বাতাস, পাখি প্রজাপতি তোমার হাতের মুঠোয় নিয়ে বসে আছো। আর আমার স্বদেশ বলতে তুমি, শুধুই তুমি। তাই দয়া করো, চিঠির ব্যাপারে অন্তত কৃপণ হইও না। চিঠির মধ্য দিয়ে আমরা যেমন করে একে অন্যকে প্রকাশ করতে পারি, পেতে পারি, তেমন করে সঙ্গমের মধ্যেও পাওয়া সম্ভব নয়। মানো তো? আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। আমি নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিও। ইতি তোমার সুমু। তোমার জন্যে চুমু। খবরটা সকাল ৮টার মধ্যে দাবানলের মতো ছড়িয়ে গেল হুড়হুড়াগড় ইন্ডাস্ট্রিজের হাসপাতাল থেকে কারখানা তো বটেই, কারখানার চত্বর পেরিয়ে পুরো টাউনশিপে এবং টাউনশিপ ছাড়িয়ে পুরো হুড়হুড়াগড় জনপদে। সুমন শিব পারাদ্বীপ থেকে গাড়িতে করে হুড়হুড়াগড়ে ফিরে আসছিলেন। পোর্টের অথরিটির সঙ্গে মিটিং ছিল ইন্ডাস্ট্রিজের এক্সপোর্টের সুষ্ঠু সম্পাদনের ব্যাপারে। মিটিং চলে বিকেল 5:30 অবধি। ওরা বলেছিলেন যে রাতটা গেস্ট হাউসে থেকে যেতে। থাকলে গেস্ট হাউস ছাড়াও সেন সাহেবের থাকার বহু জায়গায় ছিল, কিন্তু পরদিনই রথ সাহেবের লোক সিআইডির সব খবরাখবর নিয়ে সকালেই এসে পৌঁছবে বলে উনি থাকতে চাননি। গোপন জানত যে পথে উনি আসছিলেন সেই পথটিকে টাউনশিপ থেকে মাইল 2 আগে একটি ঘাট পেরিয়ে হুড়হুড়াগড়ের দিকে আসতে হয়। উঁচু ঘাট, কিন্তু ঘন জঙ্গল আছে। এ পথটি দিয়ে ট্রাক বিশেষ চলাচল করে না, তাই প্রাইভেট গাড়ি নিয়ে সকলে এই পথেই যাতায়াত করেন, এবং পারাদ্বীপ বা কটক বা ভুবনেশ্বর থেকে যাওয়ার জন্য। ওই ঘাটে যখন সেন সাহেবের কন্টেসে এসে পৌঁছয় তখন রাত প্রায় 11টা। রাত 8টার পরে ওই পথে গাড়ি যাতায়াত প্রায় থাকেই না। ট্রাফিক প্রায় থাকে না বলে এবং জঙ্গল পাহাড় থাকায় 8টার পর এলে সকলেই মেইন হাইওয়ে দিয়ে আসা যাওয়া করেন। একটা ট্রাক উল্টো দিক থেকে সেন সাহেবের গাড়িকে আটকে দেয়, আড়াআড়ি করে এসে ঘাটের উপরে বাঁকের মুখে পথ জুড়ে। অ্যাক্সিডেন্ট হতে পারত। সেন সাহেব নিজেই গাড়ি চালাচ্ছিলেন, ড্রাইভার পাশে বসেছিল। ড্রাইভারের কাছে গোপেনরা পরে শুনেছে যে উনি পেছনের সিটে বসে হুইস্কি খাচ্ছিলেন। হুড়হুড়াগড়ের মাইল 50 আগে ড্রাইভারকে পেছনে যেতে বলে নিজে স্টিয়ারিং নেন। কোনো ক্রমে গাড়িটাকে ট্রাকের প্রায় মুখে এনে দাঁড় করান তিনি, এবং তখনই ট্রাক থেকে 8-10 জন লোক নেমে সেন সাহেবকে গাড়ি থেকে নামিয়ে লোহার রড এবং ছুরি দিয়ে মারে। ড্রাইভারকেও মারে, তবে শুধু লোহার রড দিয়ে। অজ্ঞান অবস্থায় তাদের গাড়িতে তুলে দিয়ে ট্রাক দিয়ে গাড়িকে ধাক্কা মেরে তাদের খাদে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। এমন সময় কোলওয়াশারির পট্টনায়ক সাহেব তার পরিবার নিয়ে ফিয়াট গাড়িতে কটক যাচ্ছিলেন তার দাদার হঠাৎ মৃত্যু সংবাদ পেয়ে, ওই পথ দিয়ে 5 মাইল শর্টকাট করার জন্যে। পট্টনায়ক সাহেবের গাড়ি এসে পড়ায় ট্রাকটি বেগতিক দেখে এবং অতজন সাক্ষী থাকলে জেনে ওদের গাড়িকেও ধাক্কা মারে। রেডিয়েটর ফেটে যায়, ফ্যান ঢুকে যায় রেডিয়েটরের ভেতরে, ইঞ্জিনেও চোট লাগে। মিসেস পট্টনায়কের দাঁত ভেঙে যায় 2টি, তার নিজের বুকের পাঁজর ভাঙে। গাড়ি উনিই চালাচ্ছিলেন। ওই অবস্থাতে 2 গাড়িকে ফেলে রেখে সেই ট্রাকটি চলে যায় হুড়হুড়াগড়ের দিকে। পট্টনায়ক সাহেবের ছেলে ট্রাকের নাম্বার লিখে রাখে, কিন্তু পরে সে নাম্বার ভুয়ো বলে জানা যায়।
পট্টনায়ক সাহেবের ১১ বছরের ছেলে গভীর রাতে ২ মাইল পথ একা অন্ধকারে পাহাড় জঙ্গলের মধ্যে দৌড়ে এসে টাউনশিপের মেইন গেটের দারোয়ানদের খবর দেয়। তারা ফোনে খবর দিলে ২টি অ্যাম্বুলেন্স চলে যায় আগে, পরে অন্যরা। বেলা এখন ১১টা। সুমন সেনের জ্ঞান এখনো ফেরেনি। মাল্টিপল উন্ডস, মাথাতেও অনেক চোট। সারা শরীরে ৮-১০ জায়গায় স্ট্যাবিং হয়েছে। ড্রাইভারের জ্ঞান ফিরেছে সকালেই। তার নিজের জন্যে সে যত না উদ্বিগ্ন তার চেয়ে অনেকই বেশি উদ্বিগ্ন তার মালিকের জন্যে। গোপেন সেন সাহেবের পিএর মাধ্যমে ভুবনেশ্বরের সেন সাহেবের বন্ধু পুলিশ অফিসারের ফোন করে দিয়েছিল। হাসপাতালের সামনে এখন ৫০০ মানুষ জড়ো হয়েছে, হোমরা চোমরারা থেকে দিন মজুররা পর্যন্ত। মানুষটাকে হুড়হুড়া করার প্রত্যেকে যে সত্যিই খুব ভালোবাসে, যে মানুষ শ্রমিকদের ইউনিয়নে বিশ্বাস করেন না, সেই মানুষেরই জন্য দরদ সবচেয়ে বেশি শ্রমিকদেরই, তা নিজের চোখে দেখে উপরমহলের অফিসাররা গর্ববোধ করছিলেন। চোখ ছলছল করছিল তাদের। সেন সাহেব শ্রমিকদের বলতেন যে এদেশের শ্রমিক আন্দোলন বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকদের আত্মসম্মান জ্ঞানহীন ভিখিরি করে তোলে। ভিক্ষাবৃত্তির মধ্যে কোনো গরিমা নেই, আপনারা এখানে সবচেয়ে বেশি সম্মানিত। তাই সেন সাহেবের আরোগ্য এবং জীবনের জন্য অগণ্য মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করছে এই মুহূর্তে, এবং যে বা যারা এই অবস্থার জন্য দায়ী তাদের অভিসম্পাত দিচ্ছে। নানা জল্পনা কল্পনা চলছে সব স্তরের কর্মীদের মধ্যেই, আততায়ী কারা হতে পারে সেই সম্বন্ধে। গোপেন ব্যানার্জিকেও কলিগরা সাবধানে থাকতে বলেছেন। হামলা তার উপরেও যে হতে পারে যে কোনো মুহূর্তে। সুমন সেন অজ্ঞান অবস্থাতে শুয়ে থাকলেও তার যজ্ঞ ঠিকই চলছে। নাম্বার 2 ধাওয়ান সাহেব হাত জোড় করে যারা হাসপাতালে ছিলেন তারা সকলেই কাজে চলে যান। যার যে কাজ তা ঠিকমতো করাই হবে সেন সাহেবের প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং অনুরাগ দেখানো। ওর কাছে কাজ আর পুজো চিরদিনই এক ছিল। ডাক্তারেরা রয়েছেন, কটক ও ভুবনেশ্বর থেকেও ডাক্তাররা রওনা হয়েছে। তারা এসে পৌঁছলেন বলে। হাসপাতালের কর্মীদের এদের কাজ করতে দিন। প্রতি আধ ঘন্টা অন্তর পাবলিক রিলেশন অফিসার প্রত্যেক কারখানাতে সেন সাহেবের অবস্থা সম্পর্কে জানিয়ে দেবেন। তার অফিসে স্পেশাল মেসেঞ্জাররা থাকবেন। অ্যাডিশনাল ফোন লাগিয়ে দিতে বলে দিয়েছি পোস্ট অ্যান্ড টেলিগ্রাফের লোকদের। গোপেন একবার টুল শপ থেকে ফিরে এসেছে। উত্তেজনা আর অপরাধ বোধটা টুল শপেই বেশি। তাদের একজন সহকর্মী এই ব্যাপারের পেছনে রয়েছে। ফিরে এসে ধাওয়ান সাহেবকে বলে ও হাসপাতালেই থাকলো। উনিও বললেন, কারো কারো তো এখানে থাকতে হবেও। একটা অবধি জ্ঞান ফিরল না সুমন সেনের। বড় ডাক্তার এবং সার্জনরা এসে গেছেন কটক এবং ভুবনেশ্বর থেকে। তারা বুলেটিন দিলেন বিপদ এখনো কাটেনি। সার্জারি হয়েছে এবং আরো হবে। ৪৮ ঘন্টা না গেলে কিছুই বলা যাচ্ছে না। পুলিশের অফিসার আর জওয়ানেরা হাসপাতাল ঘিরে রেখেছে। এসডিপি এর নির্দেশে গোপেনের বাড়ির সামনেও নাকি প্লেন ড্রেসে আর্মড গার্ড দেওয়া হয়েছে। সঙ্গে একজন সাদা পোশাকের বডিগার্ডও থাকবে। দুপুরে একবার খেতে এলো বাড়িতে। হাসপাতাল থেকে অফিসার্স ক্যান্টিন যত দূরে বাড়িই হোক না কেন, খবরটা শ্রী জানত না। যদিও জানালা দিয়ে পথে চেয়ে একটি অস্থিরতা লক্ষ্য করছিল, ভরত বাজার থেকে শুনে এসেছিল। কারখানার হাসপাতালে সকলেই দৌড়চ্ছে। খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কাল রাতে। কাল রাতে শুনে শ্রী গোপেনের যে কিছু হয়নি তা জেনে নিশ্চিন্ত হলো। গোপেন যখন অসময়ে এলো তখন শ্রী খেতে বসেছে। তাড়াতাড়ি তাকেও খেতে বসিয়ে সব শুনল। মুখ সাদা হয়ে গেল শ্রীর। নিজের উত্তেজনায় নিজে মথিত ছিল বলে গোপেন শ্রীর মুখ চোখের দিকে তাকাবারই অবকাশ পেল না। তাড়াতাড়ি খেতে খেতে গোপেন বলল, কতদিন বললেন ভদ্রলোক, তুমি তো যেতেই চাইলে না। আর কোনো দিন দেখা হবে কিনা, যেতে পারবে কিনা, এখন সেটাই প্রশ্ন। শ্রী খেতে খেতে মুখ ঘুরিয়ে জানালার দিকে চেয়ে বলল, ভালো হয়ে উঠবেন উনি, তুমি দেখো। কিছুই বলা যায় না, সাংঘাতিক অবস্থা। ডাক্তাররা কোনো আশাই দিতে পারছেন না। এত লোকের ভালোবাসার কি কোনো দাম নেই? ঈশ্বর দেবেন ওকে। ছাড়ো তোমার ঈশ্বর, লেখাপড়া শিখেও যে কি রকম করে এমন অশিক্ষিতের মতো ঈশ্বর ঈশ্বর করো তা তুমিই জানো। অত্যন্ত অসহিষ্ণু গলায় বলল গোপেন। এইভাবে গোপেন কখনো কথা বলে না স্ত্রীর সঙ্গে। স্ত্রী অবাক হয়ে একবার তাকালো গোপেনের মুখে। মনে মনে বলল, ঈশ্বরবোধ ঈশ্বর ঈশ্বর সবই
ভেতরের জিনিস। কারো থাকে, কারো থাকে না। যার নেই তার পক্ষে ব্যাপারটা ধারণা করাও মুশকিল। কিন্তু নিজের যা নেই তার দৈন্যের কারণে অন্যকে হেয় করার মধ্যে আর যাই থাকুক না কেন, শিক্ষা একটুও নেই। কিন্তু মুখে ও বিষয়ে আর কিছুই বলল না। স্লথ মন যার, তাদের কিছু বললেই যে দ্রুতগতি হয়ে উঠে, সব বোঝাবুঝির আঙিনা তারা পেরিয়ে যাবে এক দৌড়ে, তেমন আশা নেই। মুখে বলল, তুমি খুব টেন্স হয়ে আছো? ন্যাচারালি। আর ভাত নেবে? না, জমিয়ে খাওয়ার মতো সময় এবং মন দুয়ের কোনোটাই নেই। না থাকাটাই স্বাভাবিক। আমার সঙ্গেও আর্মড গার্ড আছে, বাড়ির সামনেও আছে। সাবধানে থেকো। তোমার সঙ্গেই থাকুক। এ বাড়িতে তুমি ছাড়া দামি বলতে তো কিছুমাত্র নেই, না সম্পত্তি না মানুষ। বলেই উঠে পড়ে বেসিনে হাত ধুতে গেল শ্রী। তুমি কি ভয় পেয়েছ তোমার গডফাদার এমডির জন্যে, না তোমার নিজের জন্যে? গোপেনও উঠে এলো হাত ধুতে। হাত ধুয়ে বেসিনের পাশে রাখা তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে হঠাৎই ঘুরে দাঁড়ালো গোপেন। সর্পাহতের মতো বলল শ্রীকে, হয়তো তোমারও জন্যে ভয়। স্তব্ধ হয়ে গেল শ্রী। মুখে কথাই ফুটল না। তারপরে নিজের মধ্যের সমস্ত জোরকে একীভূত করে সে গোপেনের দিকে মুখ তুলে বলল, তার মানে? নিজের ভয়ার্ত স্বরকে নিজেই চিনতে পারল না শ্রী। আমার কিছু হলে বিধবা তো তুমিই হবে। সেন সাহেবের কিছু হলে শুধু আমারই নয়, পুরো হুড়হুড়াগড়েরই যে কি হবে বলা যায় না। আমি এখান থেকে চলেও যেতে পারি। আমার ক্ষতির সঙ্গে তোমার ক্ষতি যে ওতপ্রোতভাবে জড়িত। তুমি যে এদেশের অগণ্য মেয়েদের মতো একজন পতি নির্ভর স্ত্রী। লকারে রাখা তোমার অপব্যবহারের গয়নাও যা, সেখানে রাখা তোমার ডিগ্রিগুলোও তাই। কোনো কথাই বলল না শ্রী। আমি চলি, কোথাও বেরিও না, আমার চিন্তা আর বাড়িও না। ঠিক আছে, অস্ফুটে বলল শ্রী। গোপেন চলে গেলেই খাওয়া ছেড়ে উঠে পড়ে বেসিনে গেল হাত ধুতে। হাতে ভাত লেগেছিল, কয়েকটি ভাত। চেটে খেলো ভাত কটি। বড় অপমানের ভাত। যার যতই শিক্ষা থাকুক, যে নারী স্বাবলম্বী নয় তার বুককে মাঝে মাঝে তীক্ষ্ণ ছুরির মতো অপমানে সে বিদ্ধ করেই। গোপেন কিন্তু এর আগে কখনোই এমন করে কথা বলেনি শ্রীর সঙ্গে। ওর ভদ্রতা সম্পর্কে শ্রীর কোনো দিনই বিন্দুমাত্র সন্দেহ ছিল না। আজ কেন যে এমন ভাবে কথা বলল গোপেন? সুমনের ব্যাপারে খুবই আপসেট হয়ে পড়েছে নিশ্চয়ই। শ্রী যে সুমনকে ফোন করেছিল তা জেনে যায়নি তো গোপেন? পরক্ষণেই মনে পড়ল যে পরশুদিন রবিবার সে জানালা দিয়ে দেখেছে ভানু মহাপাত্রর সঙ্গে গল্প করতে করতে গোপেন আসছে। ভানুবাবু হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলছিলেন গোপেনকে। এই মুহূর্তে হুড়হুড়াগড়ের সব মানুষই হয়তো সুমন সেনের জীবনের জন্য প্রার্থনা করছিলেন, কিন্তু শ্রী তার মৃত্যু কামনা করল। শ্রী একমাত্র জানে যে সুমন বেঁচে উঠলে শ্রীকে মরতে হবে সুমনকে বাঁচাতে, নয়তো পালাতে হবে শ্রীকে এখান থেকে। শ্রী এখানে থাকলে সুমনের কষ্ট মৃত্যু যন্ত্রণার চেয়েও বেশি হবে। বেসিনের সামনে দাঁড়িয়ে এঁটো হাত ধুতে ধুতে শ্রীর মুখে এক গভীর বেদনা ফুটে উঠল। দু গালে জলের ধারা বইতে লাগলো। এঁটো হাত তবু ধোয়া যায় সাবান দিয়ে, কিন্তু এঁটো জীবন। পিছন থেকে বাসন তুলতে তুলতে ভরত বলল, চোখে লঙ্কা গেছে বুঝি, না লেবু? উত্তর দিল না শ্রী। লেবু লঙ্কার চেয়েও অনেক বেশি জ্বলনের জিনিস যে আছে সংসারে, তা ভরত এখনো জানে না। মুখ চোখ ধুয়ে ভরতকে বলল, সেদিন রাতে যে সাহেব এসেছিলেন না, তাকে গুন্ডারা খুব মেরেছে, রড দিয়ে ছোরা দিয়ে। বোধহয় বাঁচবেন না। তাই? ইস, সাহেবটা বড় ভালো। সকলেই বলে, শ্রী বলল। তারপর বলল, যাকে তাকে হুটহাট করে দরজা খুলবি না, গুন্ডারা তোর বাবুকেও মারতে পারে। আমার বাবুকে? কেন? সেসব অনেক কথা, আমি জানি না ভালো করে, তা তোকে কি বলবো। চলো, আমরা পালিয়ে যাই এখান থেকে বৌদি। কোথায়? যেখানে হয়। ভয় নিয়ে কেউই পালাতে পারে না। যেখানেই যাব সেখানেই ভয় তাড়া করে ফিরবে। যা বাবা, বলে ভরত চলে গেল। শ্রী চলে যাওয়া ভরতের দিকে চেয়ে নিরুচ্চারে বলল, শরীর সহজে দূরে যেতে পারে, কিন্তু মন, এই হুড়হুড়াগড়ে যে কি কুক্ষণে সে এসেছিল। সুমন যদি বেঁচে ওঠে তবে শ্রী নির্ঘাত মারা যাবে।
শরীরে মনে সুমনের যদি একটু অপূর্ণতা থেকে যায় এই দুর্ঘটনার পরে, তবে শ্রীর সারাটা জীবন হয়তো ওই পূর্ণ হওয়া থেকে অনেকই দূরে থাকবে। শূন্যতাও যে কখনো কখনো মস্ত বড় পূর্ণতার দ্যোতক হয়ে আসে, এই কথাটা এই মুহূর্তের আগে এমন করে কখনো অনুভব করেনি সে। এতক্ষণ আমি পড়ে শোনালাম বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস হাজারদুয়ারি এর ৩য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। বাকি পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।